লেখিকা সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের প্রজাপতি নির্বন্ধ। নোনা ধরা অতিকায় বাড়িটির খাঁজে খাঁজে অতীতের পলি জমে আছে। এককালের হলদেটে রঙের আভাস মেলে কোথাও কোথাও, অযত্নের ছাপ সর্বাঙ্গে। বট অশ্বত্থ চারাগুলো ক্রমশ শৈশব ছাড়িয়ে কৈশোরের পথে পা দিচ্ছে। অনিন্দিতা অবশ্য এসব কিছুই দেখছে না। সাবেকি দুপাল্লার জানলার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে দিগন্ত রেখায়। পলাশপুর গ্রামে এখনও শহুরে সভ্যতার তীব্র ঝাপটা লাগেনি। অনিন্দিতা পলাশপুর গ্রামের প্রাক্তন জমিদার চাটুজ্জে বাড়ির পরলোকগত মেজ ছেলের একমাত্র মেয়ে, একমাত্র সন্তানও বটে। বংশবৃদ্ধির অবকাশ পাননি বাড়ির মেজ ছেলে অবিনাশ চ্যাটার্জি। মেয়ের যখন মাত্র 2 বছর বয়স, তখন এক রাতের অজানা জ্বরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান অবিনাশ, মাত্র 28। অনির মা রেণুকা ছিলেন শহরের মেয়ে, তবে বাস্তববুদ্ধি সম্পূর্ণা। ক্লাস 10-এর বিদ্যে নিয়ে বাবা মাহীন গরিব ঘরে দাদাদের সংসারে গলগ্রহ হতে চাননি, রয়ে গিয়েছিলেন শ্বশুর বাড়িতেই। অবিনাশরা 3 ভাই, তাদের সবার ঘরেই একাধিক ছেলে থাকলেও মেয়ে বংশের মধ্যে অনি একাই। কাজেই কড়া অনুশাসন থাকলেও আদরের অভাব হয়নি ওর কখনো। জ্যাঠামশাই আশুতোষের তো সকালে উঠেই অনি মায়ের মুখ দেখা চাই। রাশভারী জ্যাঠামশাইকে একটু ভয় পেলেও কাকা অশোকের কাছে ছিল ওর যাবতীয় আবদার। কাকা আশকারা দিতেন খুব বাপমরা ভাইজিটিকে। জেঠিমা অলকাও ভালোবাসতেন খুব এই শান্ত বাধ্য মেয়েটিকে। অলকার 2টি ছেলে, বড় হয়ে গেছে, দুজনেই বাইরে থাকে চাকুরি সূত্রে, পালা পার্বণে আসে। বড়টির জন্য পাত্রী দেখাশোনা চলছে। কাকিমা মিনতি শান্ত মানুষ। একটি ছেলে তার অনির থেকে বছর 3-এর ছোট, নাম তার অতীন। সারাক্ষণ অনির পেছনে লেগে আছে। দুটোর ঝগড়াও কমতি নেই, আবার কেউ কাউকে ছেড়ে থাকতেও পারে না। মা বলে, দেখলে চুলোচুলি, না দেখলে জ্বলে মরি। সব মিলিয়ে শৈশবটা ভালোই কেটেছে অনির। কেবল মায়ের শ্বেতশুভ্র পোশাক, একবেলা সপাকে নিরামিষ খাওয়া, একাদশীতে নির্জলা উপোস ভারী কষ্ট দিত অনিকে। সময়টা 80-র দশকের প্রথম দিক। বিংশ শতাব্দীর শেষ প্রান্তে একজন শিক্ষিতা নারীর এরকম কৃচ্ছ সাধন। ঠাকুমাও তখন বেঁচে নেই। এ বিষয়ে কিছু বলতে গেলেই রেণুকা বলতেন, আমার কোনো কষ্ট হয় না, তোর বাবা মানুষটা বড্ড ভালো ছিলেন। জমিদার বাড়ির ছেলে হলেও কোনো বদগুণ তার ছিল না। মেয়ে ছিল তার প্রাণ, নইলে তোর নাম কমলা, বিমলা, কুমুদিনী না রেখে অনিন্দিতা রাখতে পারি? তোর ঠাকুমা তখনও বেঁচে। তোর জন্মের পর তোর বাবার কাছে আবদার করেছিলাম, পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে, ওর নাম আমি অনিন্দিতা রাখব। এক কথায় রাজি হয়ে গেল। ওনার তেমন পড়াশোনা ছিল না, ক্লাস 10 পর্যন্ত পড়া শহরে মেয়ে রেণুকা ওর কাছে পরম বিদুষী। সুখ সইল না রেণুকার কপালে। মাত্র 4 বছর সংসার করার সুযোগ পেয়েছিল সে। এত নিয়মকানুন পালন করেন মুখ বুজে, অন্য কোনো কারণে বা সংস্কারের ভয় নয়, মানুষটাকে ভালোবেসে তার স্মৃতিতে। এ নিয়ে কোনো অনুযোগ নেই, বরং আত্মতৃপ্তি আছে। কবুল করেছিল মা নির্দ্বিধায়। বুক চিরে দীর্ঘশ্বাস উঠে আসে অনির। মায়ের তো সান্ত্বনা আছে, বাবার ভালোবাসা পুরোপুরি পেয়ে তৃপ্ত মা স্মৃতি নিয়ে কাটিয়ে দিল জীবন। কিন্তু ওর তো সে সান্ত্বনাও নেই। কমলেশ তো ওকে একদিনের জন্য ভালোবাসা তো দূর, মানুষের মর্যাদাটুকুও দেয়নি কখনো। অনিশ এবার উচ্চ মাধ্যমিক দেবে। পড়াশোনায় খুব আগ্রহ ছিল ওর। ক্লাসে প্রথম দ্বিতীয় না হলেও প্রথম 10 জনের মধ্যেই থাকতো বরাবর। যদিও জানা ছিল ওর দৌড় উচ্চ মাধ্যমিকেই থেমে যাবে, কারণ পলাশপুরে তখনও কলেজ হয়নি। চাটুজ্জে বাড়ির মেয়েকে শহরের কলেজে পাঠাবেন না জ্যাঠা কাকা, তা সে যতই আদুরে হোক না কেন। অথচ জ্যাঠতুতো দাদারা কিন্তু শহরের কলেজেই পড়েছে, ওখানে চাকরিও করে। ওরা তো ছেলে, ওদের কথা আলাদা। কিছু বলতে গেলে এ জবাব পেত সে বরাবর। ওর পড়া কবেই বন্ধ হয়ে যেত।
নেহাত হেড স্যার মোহিত মিত্রবাবু নিজে অনিদের বাড়িতে এসে জ্যাঠা কাকাদের রাজি করিয়েছিলেন ওর পড়ার ব্যাপারে, নইলে তো একটা পাস মানে ওই মাধ্যমিক দিয়েই পড়া বন্ধ করা হচ্ছিল। বাবাকে সজ্ঞানে দেখেনি অনি, কিন্তু মোহিত স্যার বারে বারে ওর জীবনে বাবার ভূমিকাই নিয়েছেন। তবে এবারে আর পারলেন না, আফটারঅল তিনি তো বাইরের লোক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাস তিনেক আগেই বরদাদার বিয়ে হলো। পরীক্ষার আগে বিয়েতে পড়াশোনা ডিস্টার্ব হলেও মুখে কিছু বলার সাহস হয়নি ওর। তখন কি আর জানতো শেষ পর্যন্ত পরীক্ষায় দেওয়া হবে না ওর। দাদার বিয়েতে এসে অনিকে পছন্দ করলেন নতুন বৌদির মামা দীনেশ মুখার্জি, তার একমাত্র ছেলে কমলেশের জন্য। পছন্দ অবশ্য হওয়ারই কথা। অনিন্দিতার সার্থক নামা, রূপে গুণে সত্যি অনিন্দনীয়া। কমলেশ উচ্চশিক্ষিত, বিয়ের পরেই ইংল্যান্ড যাবে, আরও কি সব ডিগ্রি আনতে। তাই বিয়েটাও তাড়াতাড়ি দিতে চান দীনেশবাবু। কাকা জ্যাঠা তো হাতে চাঁদ পেল। বাড়ি বয়ে আসা এত ভালো সম্বন্ধ, এমন হিরে টুকরো ছেলেকে স্বভাবতই হাতছাড়া করতে চাইলেন না আশুতোষ বাবুরা। অতএব আসন্ন পরীক্ষার পরোয়া না করে ফাল্গুনের 12 তারিখে ঠিক হলো বিয়ের দিন। অনিন্দিতার মুখে বসন্তে ও আষাঢ়ে মেঘের ঘনঘটা। সবাই যে যার মতো ভেবে নিল। কারণটা পিতৃহারা বাচ্চা মেয়ে মা আপনজনদের ছেড়ে যেতে কষ্ট পাচ্ছে। মন খারাপের আসল কারণ জানতেন কেবল মা, কিন্তু তার হাত পা বাঁধা। অনির বাবা থাকলে হয়তো কিছু বলতে পারতেন, কিন্তু অসহায় পরাশ্রিত বিধবা, তার আবার মতামত কি কেউ জিজ্ঞেস করার প্রয়োজনই বোধ করেনি। বিয়ের দিন যত ঘনিয়ে আসছিল, চশমার আড়ালে দুটি বুদ্ধিদীপ্ত চোখ ওকে চুম্বকের মতো আকর্ষণ করছিল। চোখ দুটির মালিক ধ্রুবজ্যোতি মিত্র, হেড স্যার মোহিত বাবুর একমাত্র ছেলে, তুখোড় মেধাবী ছাত্র, পলাশপুর গ্রামের গর্ব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই মেধা তালিকার প্রথম সারিতেই ছিল ওর নাম। ওর চিন্তাভাবনাও একটু আলাদা। আর 5 জন মেধাবী ছাত্রের মতো গতানুগতিক জয়েন্টে বসে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না পড়ে ও বেছে নিয়েছিল জেনারেল লাইন। প্রিয় বিষয় অঙ্ক নিয়ে পড়ে অধ্যাপনা করার ইচ্ছে ছিল ওর। এমএসসি পড়ছিল শহরের নামী কলেজে। শহরেই হস্টেলে থেকে পড়তো, ছুটি ছাটায় বাড়িতে আসতো। ওর মা সরমা ছিলেন অনির মা রেণুকার প্রিয় বান্ধবী। 11-এ সায়েন্স নিয়েছিল অনি। পরীক্ষার আগে রেণুকার অনুরোধে কদিন অঙ্কটা দেখিয়ে দিয়েছিল ধ্রুব। না, তথাকথিত প্রেম ওদের হয়নি। সাবজেক্ট আর সিলেবাসের বাইরে ধ্রুব কিছুই বলেনি। পড়ার বইয়ের ভাঁজে চিরকুট গুজে দেওয়া বা সবার অলক্ষ্যে প্রেম নিবেদন, প্রচলিত কোনো পদ্ধতি অনুসরণ করেনি প্রখর ব্যক্তিত্বের মেধাবী ছেলেটি। কিন্তু চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত চোখের মুগ্ধ দৃষ্টি পড়তে ভুল হয়নি অনির। নিজের অজান্তে কিশোরীর হৃদয়টা ধ্রুবকে সমর্পণ করে ফেলেছিল। যদিও জানত গোড়া চাটুজ্জে পরিবার, অব্রাহ্মণের হাতে মেয়ে দিয়ে জাত খোয়াবার পরিবর্তে মেয়েকে গলা টিপে মেরে ফেলাই বেশি পছন্দ করবে। আড়াল থেকে একদিন শুনে ফেলেছিল সরমা মাসি আর মায়ের কথোপকথন। সরমা বলছিলেন, তোর মেয়েটাকে আমার ভারী পছন্দ, আমার ধ্রুবর সাথে চমৎকার মানাবে। রেণুকা ভয় পেয়ে সাথে সাথে সইয়ের মুখ চাপা দিয়েছিলেন। চুপ, কেউ শুনে ফেলবে। কুলীন ব্রাহ্মণ বাড়ির মেয়ে, এরা এখনও মধ্যযুগীয় মানসিকতার, প্রাণ দেবে তবু জাত দেবে না। অতএব 2 তরুণ তরুণের অস্ফুট ভালোবাসা অঙ্কুরেই বিনষ্ট হলো। ধুমধাম করে বিয়ে হয়ে গেল অনির। একগা গয়না দিয়ে, লোকজন খাইয়ে বিয়েতে হাত খুলে খরচা করলেন জ্যাঠা কাকারা। পিতৃহীন মেয়ের এত জাঁকজমকের বিয়ে দেখে গ্রামের অতি বড় নিন্দুকও প্রশংসা না করে পারলেন না। উচ্চশিক্ষিত সুদর্শন জামাই দেখেও সবাই মুগ্ধ। ভাগ্য বটে অনির, এক বাক্যে স্বীকার করতে বাধ্য হলো সবাই। শিল্পপতি দীনেশ মুখার্জির প্রাসাদোপম বাড়ি, এলাহি আয়োজন। বৌভাতের রিসেপশনে গণ্যমান্য লোকেরা এসেছিলেন। অত্যাধুনিকা শাশুড়ি রিক্তা দেবী, বান্ধবীবর্গ কিটি পার্টি নিয়ে ব্যস্ত। সমাজের উঁচু তলায় তার যাতায়াত। গেয় পুত্রবধূকে তার মোটেও পছন্দ হয়নি। যদিও বিবাহপূর্ণ জীবনে একদা তিনিও তথাকথিত গেয়ই ছিলেন। অনেককাল আগের কথা তো, ভুলে গেছেন হয়তো। ছেলে কমলেশের বউ পছন্দ হয়নি। বাবার সামনে নীরব থাকলেও ফুলসজ্জা রাতে একান্তে অনিকে পেয়ে সোচ্চারে জানিয়ে দিতে ভোলেনি। যদিও প্রথম রাতেই স্বামিত্বের অধিকার ফলাতে ছাড়েনি।
অনির কিশোরী শরীরে নির্মমভাবে প্রতিষ্ঠিত করেছে নিজের পৌরুষ। দাঁতে দাঁত চেপে সহ্য করেছে অনি শরীর জুড়ে কমলেশের হিংস্র তাণ্ডব। অগোচরে চোখের জল শুকিয়েছে, তবু সন্তুষ্ট করতে পারেনি কমলেশকে। নিজের শরীরের খিদে মিটিয়ে বলতো, এত ঠান্ডা কেন তুমি? কোনো উষ্ণতা নেই, কেমন যেন কাট কাট, ডিসগাস্টিং। কমলেশ যা বলতো সেটা অক্ষরে অক্ষরে পালন করত, কিন্তু উষ্ণতা কিভাবে আনতে হয় বুঝে উঠতে পারত না কিশোরী মেয়েটা। 2 মাসের দাম্পত্যে কেবল একটি প্রশংসা বাক্য শুনেছিল কমলেশের মুখে। অনির ভার্জিনিটির প্রমাণ পেয়ে কমলেশ বলেছিল, দ্যাটস গ্রেট। যন্ত্রণায় রক্তাক্ত হতে হতে অনির বোঝবার শক্তি ছিল না গ্রেটের মর্মার্থ। 2 মাসে নরক যন্ত্রণার অবসান হলো। কমলেশ যখন ইংল্যান্ডে গেল, শ্বশুরমশাই দীনেশবাবু অবশ্য চেয়েছিলেন পুত্রবধূও সাথে যাক, কিন্তু মা ছেলের তীব্র আপত্তিতে ওর যাওয়া হয়নি। ভাগ্যিস গেও মেয়ে কিভাবে মানিয়ে নেবে বিলেতি জীবনযাত্রার সাথে। ওদের অকাট্য যুক্তির কাছে আপাতত হার মানলেন দীনেশবাবু। তবে ঠিক করলেন অনিকে কমলেশের উপযুক্ত করে তুলবেন। স্বল্প সময়ের বিবাহিত জীবনে একমাত্র প্রাপ্তি বাপির অকৃত্রিম পিতৃস্নেহ। বাপি মানে তার শ্বশুর মশাই দীনেশবাবু। সাপে বড় হলো অনির, আবার পড়াশোনা শুরু করলো। প্রাইভেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যথেষ্ট ভালো রেজাল্টও করলো। তবে একটা আক্ষেপও রয়ে গেল, সায়েন্স নিয়ে আর পড়া হলো না। ইংরেজি সাহিত্য নিয়ে শুরু হলো ওর পড়াশোনা। তারপর একে একে অনায়াসে ডিঙিয়ে গেল স্নাতকোত্তরের বেড়াগুলো। শৈশবে পিতৃহারা হলেও বাবার আশীর্বাদ বারে বারে এসেছে ওর জীবনে, কখনো মোহিত স্যার, কখনো বা বাপির হাত ধরে। এভাবেই কেটে গেল 5-5টা বছর। কমলেশ এর মধ্যে একবারও দেশে ফেরেনি। প্রথম অনির সাথে কেমন আছো গোছের 2-একটা কথা বলতো, তারপরে একেবারেই কথা বন্ধ করে দিয়েছিল। শাশুড়িমা এজন্য সান্ত্বনা তো দূর, উল্টে অনেকে দোষারোপ করতেন। কমলেশ শুধু মায়ের সাথে যোগাযোগ রাখত, বাপির সাথে কথা বলতো শুধু যখন টাকার প্রয়োজন হতো, নতুবা নয়। এত বড় বাড়িতে একা একা হাঁপিয়ে উঠত অনি। বাপি কলকাতায় থাকলেও সময় দিতেন অনিকে। সে আর কতটুকু, ব্যবসার কাজে তিনি তো বাইরে বাইরে থাকতেন বেশিরভাগ সময়। আর শাশুড়িমা রিক্তা তো নিজেকে নিয়ে বেজায় ব্যস্ত। বিউটি পার্লার, এনজিওর কাজ, বিপন্ন মহিলাদের নিয়ে, যেমন স্বামী পরিত্যক্তা মহিলা, বিগত যৌবনা দেহপসারিণীদের পুনর্বাসনের ব্যবস্থা তার কার্যতালিকায়। সমাজসেবিকা হিসেবে তার খুব নামডাক। সব সামলিয়ে তার গেয় পুত্রবধূর জন্য সময় থাকত না একেবারেই। এক বাড়িতে থাকলেও বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করত দুজনে। কখনো সখনো পলাশপুর যাওয়ার অনুমতি মিলত। ওখানে গিয়ে মায়ের গলা জড়িয়ে কেঁদে খানিক হালকা হতো মেয়েটা। অদ্ভুত এক বিবাহিত জীবনযাপন করে চলছিল অনি। তবে বেশি দিন আর এ বোঝা বইতে হলো না। কমলেশ একটা ভালো জব পেয়ে স্বনির্ভর হতেই নিজের স্বরূপ দেখালো। ডিভোর্সের নোটিশ পাঠাতে মাসখানেকের বেশি সময় নেয়নি। এই প্রথম বাপির অবাধ্য হলো অনি। বাপির নিষেধ অমান্য করেই ডিভোর্স পেপারে সাইন করে দিল অনি। প্রহসনের সম্পর্কটা আর টানতে পারছিল না ও। কেবল বাপির মুখ চেয়ে এতদিন সহ্য করে যাচ্ছিল। কমলেশ এতদিনে দেশে ফিরল লিভিনের বিদেশিনী পার্টনার সহ। ও নিজে মুক্তি পেল, অনিকেও মুক্তি দিল। বাপি খুব ভেঙে পড়েছিলেন। নিরপরাধ মেয়েটির জীবনটা তছনছ হয়ে যাওয়ায় নিজেকেই দায়ী করেছিলেন। বাড়ির অর্ধেক লিখেও দিতে চেয়েছিলেন, কিছুই নেয়নি অনি। এমনকি ক্ষতিপূরণ বাবদ ও কিছুই নেয়নি। কাগজের কটা টাকায় কি এ ক্ষতির পূরণ হয়? একরাশ কৃতজ্ঞতা ছিল ওর বাপির ওপর, ওকে শিক্ষিত স্বনির্ভর হতে প্রেরণা দেবার জন্য। ফিরে এসেছিল পলাশপুরে। চেষ্টা চরিত্র করে একটা হাই স্কুলে ইংরেজি শিক্ষকতার কাজটা জুটিয়ে ফেলেছিল অনি। তাও প্রায় বছর 3 হতে চলল। চোখ ধাঁধানো রেজাল্ট ওকে যোগ্যসঙ্গত করেছিল চাকরির ক্ষেত্রে। স্কুল খুব দূরে নয় বাড়ি থেকে, পলাশপুর থেকে 2 স্টেশন পরই ওর কর্মস্থল। চাটুজ্জে বাড়ির মেয়ের চাকরি করাতে খুব একটা সমর্থন না থাকলেও মেনে নিয়েছেন কাকা জ্যাঠা। ওনাদের হঠকারী সিদ্ধান্তের জন্য মেয়েটির এই ভাগ্য বিড়ম্বনা। ডেলি প্যাসেঞ্জারি করে অনি। স্কুলে খুব জনপ্রিয় অনিন্দিতা ম্যাম। ছাত্রছাত্রীদের নিয়ে বেশ আছে। কমলেশের কথা মনেও পড়ে না, মনে রাখতেও চায় না। প্রাণপণ চেষ্টা করে ওই অভিশপ্ত অধ্যায়টা জীবন থেকে মুছে ফেলতে। অবসরে শুধু মনে পড়ে
চশমার আড়ালে দুটি বুদ্ধিদীপ্ত চোখের অন্তর্ভেদী দৃষ্টি। ধ্রুবদা কোথায় আছে, কেমন আছে কে জানে। মোহিত স্যার রিটায়ারমেন্টের পর সস্ত্রীক পলাশপুর ছেড়ে চলে গেছেন ছেলের কাছে দিল্লিতে। ছেলে ওখানে কলেজে পড়ায়। বছর চারেক আগে নিজে পছন্দ করে বিয়ে করেছে। বৌমা খুব ভালো হয়েছে। বৌমার সন্তান সম্ভবা হওয়ার খবরও জানিয়েছিলেন সরমা। রেণুকার সাথে চিঠিতে যোগাযোগ ছিল। অনির খবরে খুবই মর্মাহত হয়েছিলেন ওনারা। বছর চারেক হলো কোনো যোগাযোগ নেই। আগের ঠিকানায় একাধিক চিঠি দিয়েও উত্তর পাননি রেণুকা। সইয়ের জন্য মাঝে মাঝে মন খুব টানে রেণুকার, কিন্তু যোগাযোগ করবেন কিভাবে? ঠিকানা তো জানা নেই। আন্তরিকভাবে কিছু চাইলে বোধহয় পাওয়া যায়। অন্তত রেণুকার ক্ষেত্রে সেটাই হলো। পলাশপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দীর্ঘদিন বাদে পলাশপুর এলেন প্রাক্তন হেড স্যার মোহিত মিত্র প্রধান অতিথি হয়ে, মাত্র কয়েক ঘন্টার জন্য। অনিন্দিতা দেখা করেছিল স্যারের সাথে। পায়ে হাত দিয়ে প্রণাম করতেই ভাগ্য বিড়ম্বিত কৃতি ছাত্রীর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন মোহিত বাবু। দিল্লির বাড়ি ঠিকানা দিয়ে বারংবার অনুরোধ করেছিলেন একবার মাকে নিয়ে ঘুরে আসতে। সরমা বারে বারে বলেছেন রেণুকাকে একবার দেখতে চান। সরমার শরীর তেমন ভালো নয়, নাতিটাও ছোট, সে কারণেই উনি আসতে পারেননি। লজ্জা আর সংকোচে ধ্রুবর কথা জিজ্ঞেস করতে পারল না অনি। স্ত্রী পুত্র নিয়ে সুখে ঘরকন্না করছে, তাই হয়তো স্যার আলাদা করে ওদের কথা কিছু বললেন না। অনি কথা দিল স্যারকে মাকে নিয়ে অবশ্যই যাবে, দেখা করিয়ে আনবে সরমা মাসির সাথে। বাড়ি ফিরে মাকে বলতেই মা একেবারে কিশোরী মেয়ের মতো বায়না জুড়ে দিলেন। সত্যিই তো, আজ 26-27 বছর হয়ে গেল মা বাড়ি ছেড়ে কোথাও যাননি। কাকিমা জেঠিমা তো কত জায়গায় ঘুরতে যান, মা এই চাটুজ্জে বাড়ির চৌহদ্দির মাঝে বন্দি। যদিও নিজে কখনো বেড়াতে যায়নি, পুজোর ছুটিতে দিল্লির টিকিট কেটেই ফেলল অনি। বাড়িতে এ নিয়ে ঝড় উঠবে জানত। এত গোড়া পরিবারে দুজন মহিলা, এত দূরের পথ, অচেনা জায়গা, অনাত্মীয় বাড়ি, সবই বনেদি বাড়ির ঐতিহ্য বিরোধী। তবে সাপে বর হয়েছে। অনির এই ভাগ্য বিপর্যয়ের পর বাড়ির সবাই একটু সহানুভূতির চোখে দেখছেন ওকে। তা বলে সে সুযোগ নিয়ে এত বড় দুঃসাহস দেখাবে না। মা মেয়ের অনমনীয় মনোভাবের কাছে হার মানতেই হলো। যাওয়ার অনুমতি মিলল, তবে শর্ত সাপেক্ষে। স্থির হলো খুড়তুতো ভাই অতীন সাথে যাবে। অতীন বড্ড ভালো ছেলে। মেজমা রেণুকার খুব ন্যাওটা ছোট থেকেই। সদ্য ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে কলকাতার স্কটিশে। কলেজ বন্ধ, পুজোর ছুটিতে, কাজেই অসুবিধে নেই। নিজেকে আজকাল যথেষ্ট লায়েক ভাবছে। দুই মহিলার নিরাপত্তা দায়িত্ব পেয়ে যথেষ্ট গর্বিত। রওনা হওয়ার আগে অনি চিঠি দিয়ে পৌঁছবার দিনক্ষণ সব জানিয়ে দিয়েছেন স্যারকে। স্যার উত্তর দিয়েছিলেন সাথে সাথে ওদের নিশ্চিত করে। স্টেশনে স্যার কিংবা ধ্রুব কেউ না কেউ থাকবেই, ওরা যেন নির্দ্বিধায় চলে আসে। পঞ্চমের দিন রওনা হলো ওরা রাজধানীর উদ্দেশ্যে। মায়ের এই প্রথম দূরপাল্লার ভ্রমণ, তার ওপর আবার পুরনো বান্ধবীর সাথে এতদিন পরে দেখা হবে। মা খুব উত্তেজিত। অতীন আর অনি সে নিয়ে পেছনে লাগছে মায়ের। মজা করলেও অনির একটা অস্বস্তি হচ্ছিল। ধ্রুবদার বউ কিভাবে নেবে ওদের কে জানে। আজকালকার শহরে মেয়ে, ফ্ল্যাটের সীমিত জায়গা আর এতজন অতিথি, 7-5 ভাবনায় ডুবেছিল অনি। মাকে কিছু বলে বেচারির অনাবিল আনন্দটা মাটি করতে চায়নি। না এলেই ভালো ছিল। ঝোঁকের মাথায় চলে এলো। এখন ভেবে আর কিছু করার নেই। রাজধানী দুরন্ত গতিতে ছুটে চলছিল তার নির্দিষ্ট গন্তব্যে। অবশেষে পৌঁছল ওরা। অনিয়র সমুদ্রনীল সিল্কের শাড়িটা সামলে পা রাখে স্টেশনে। পেছনে অতীন আর মা। তেমন লাগেজ নেই ওদের। 2খানা চাকা লাগানো সুটকেস আর গোটা 3 হাত ব্যাগ। মায়ের হাত ব্যাগে সরমা মাসির জন্য নারকেল নাড়ু, তিলের নাড়ু, বেশি ময়ান দিয়ে মুচমুচে কুচো নিমকি নিজে হাতে বানিয়ে এনেছেন। অনিও বাচ্চাটার জন্য 2টো ক্যাডবেরি নিয়ে এসেছে। প্রথম দেখবে ধ্রুবদার ছেলেকে। এখন একটু ভয় ভয় করছে, এত বড় অচেনা শহর, কেউ যদি না নিতে আসে। ভয়ে ভাঙে পরিচিত কণ্ঠস্বরে, আসুন মাসিমা, এসো অনি, অতীন। অনি মুখ তুলে দেখে ধ্রুবদা। চশমার কাচ আর একটু পুরু হয়েছে, চেহারাটা একটু খারাপ হয়েছে, কোকড়া চুলে 2-4টে রূপলি ঝিলিক। না, আর কোনো পরিবর্তন হয়নি ধ্রুবদার। ধ্রুব মুগ্ধ হয়ে অনিন্দিতাকেই দেখছিল। এত বিপর্যয়ে কোনো পরিবর্তন আসেনি অনির, বরং বয়সে অভিজ্ঞতার আঁচে আরও ধারালো হয়েছে সেদিনের পরিচিত কিশোরীটি।
নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে ওদের নিয়ে গেল ধ্রুব। ওরা থাকে ইপিডিপি কলোনি ও ধুনা চিত্তরঞ্জন পার্ক এলাকায়। এখানে প্রবাসী বাঙালিদের আধিক্য বেশি, ঠিক যেন এক টুকরো বাংলা। দরজার সামনে ছিলেন সরমা, সাথে ফুটফুটে বছর চারেকের নাতি রিভু। ওদের বাড়িতে তেমন লোকজন আসে না। একসাথে এত লোক দেখে খুব এক্সাইটেড। ঠাম্মার সাথে সাথে সেও ঘর বার করছে। তার উপর আজ শনিবার, ওর প্লে স্কুল আজ ছুটি। সরমা এতদিন পর সবাইকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন, বললেন, ভেবেছিলাম আর বুঝি দেখা হবে না। অনিকে সাদরে ভেতরে ডাকলেন, আয় মা, ঘরে আয়। ধ্রুবর কথাটা কানে লাগলো, চমকে উঠল। মনে পড়ল কবিগুরু কবিতার বিখ্যাত দুটি লাইন, ঘরেতে এলো না সে তো। মনে তার নিত্য আসা যাওয়া, খুব প্রাসঙ্গিক ওর জীবনে। ছোট্ট রিভু অবাক হয়ে দেখছিল অচেনা অতিথিদের। অনির হাতের বড় দুটো ক্যাডবেরির প্যাকেট দেখে বন্ধুত্ব হতে দেরি হলো না। সবাই অনি ডাকছে শুনে সেও অনি ডাকতে শুরু করে দিল। একটু পরে ঠাম্মার সাথে মিলিয়ে অনিমা ডাকতে শুরু করে দিল। খুব মিশুকে বাচ্চা। খানিকক্ষণ পর ঘোষণা করল অনি ওর বেস্ট ফ্রেন্ড। কিন্তু রিভুর মা কোথায়? অনিন্দিতার অবাধ্য চোখ দুটো শুধু তাকেই খুঁজছিল। শেষ পর্যন্ত রেণুকা বলেই ফেললেন সরমাকে, সই, তোমার বৌমাকে তো এখনও দেখলাম না। ঘরে বাজ পড়লেও বোধহয় এতটা চমকাতো না ওরা। সরমা মৃদু ভেজা গলায় বললেন, সে করুণ আলেখ্য। ভারী মিষ্টি স্বভাবের মেয়ে ছিল মানসী। ধ্রুব নিজেই পছন্দ করে বিয়ে করেছিল বন্ধু সহকর্মী মানবেন্দ্রর বোন মানসীকে। বিয়ের 8 মাসের মাথায় রিভুকে জন্ম দেবার 2 দিন পর পোস্ট প্রেগনেন্সি কমপ্লিকেশনে মারা যায়। ডাক্তাররা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। সেই থেকে রিভু ঠাম্মার কাছে বড় হচ্ছে। এতদিন পর দেখা হওয়ার আনন্দঘন পরিবেশটা ম্লান হয়ে যায় এই মর্মান্তিক খবরে। রিভুর উচ্ছলতা দুষ্টুমিতে গুমোট ভাবটা কেটে যায় আস্তে আস্তে। কোথাও যেন ছন্দ হারায় অনি। অদ্ভুত দোলাচল ওর মনে। ধ্রুবদা নিজে পছন্দ করে বিয়ে করেছিল মানসীকে, বাবা মায়ের জোড়াজুড়িতে নয়। অনির কথা মনে পড়েনি একবারও। অবশ্য তখন তো অনি পরস্ত্রী, কেনই বা মনে রাখতে যাবে ওকে? নিজেকে নিজে সান্ত্বনা দেয়। দিন 10 থাকবে ওরা। রেণুকাকে নিয়ে দিল্লি ঘুরতে বেরিয়েছেন সরমা। এখানে বেশ আড়ম্বরে দুর্গাপুজো হয়। অতীন স্যার দুজনেই গেছেন সাথে। অনির আজ শরীরটা তেমন ভালো নেই, গা ম্যাজ করছে, ও যায়নি। রিভুও বাড়িতে অনির কাছেই আছে। 2 দিনেই খুব ন্যাওটা হয়ে গেছে অনির। আহারে, মাহারা শিশু, ওর জন্য খুব মায়া হয় অনির। ধ্রুব কলেজে গেছে বাইকে, গাড়ি আজ সিনিয়রদের দখলে। রিভুকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুয়ে আকাশ পাতাল ভাবছিল অনি। ভাবনার রেশ কেটে গেল কলিং বেলের আওয়াজে। দরজার সামনে ধ্রুবদা আজ তাড়াতাড়ি ফিরেছে। ধ্রুবকে এড়িয়ে চলে অনি। ও তো সেই আগের ধ্রুবদা নেই। এখনও ও হোক প্রয়াতা, তবুও মানুষের স্বামী তো। রিভুর দায়িত্ববান বাবাও বটে। ব্যাপারটা লক্ষ্য করেছে ধ্রুব। আজ একান্তে পেয়ে জিজ্ঞেস করেই ফেলল, আমায় এড়িয়ে যাচ্ছ কেন অনি? মৃদু অথচ দৃঢ় স্বরে অনি বলে, মানসীর স্বামী রিভুর বাবাকে আপন করব কোন অধিকারে? মানসীকে তো নিজের পছন্দে বিয়ে করেছিলে ধ্রুবদা, বাবাও হয়েছ। মানসী বেঁচে থাকলে আজ তোমার পরিপূর্ণ সুখী পরিবার হতো। সেখানে অনি তো অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তি। একটু দীর্ঘশ্বাস পরে ধ্রুবর স্পষ্টভাবে বলে, তাহলে সত্যিটা শোনো অনি। আপাত দৃষ্টিতে যা সত্যি বলে মনে হয় তা সবসময় সত্যি নাও হতে পারে। মানসী আমাকে নয়, ভালোবাসত রুদ্রনীলকে। রুদ্র আমাদের বন্ধু গ্রুপের। রুদ্র ওকে ভালোবাসেনি, দেহের খিদে মেটাতে ব্যবহার করেছিল ওর শরীরটা। কেরিয়ার গড়তে নিউ ইয়ার গেল রুদ্র। মানসী তখন প্রেগনেন্ট, রিভু ওর পেটে। রুদ্র আবর্টের পরামর্শ দিয়ে রওনা হয়ে গেল। মানসী পড়ল অথই জলে। আত্মহত্যা ছাড়া ওর কোনো রাস্তা খোলা ছিল না। নিজের পরিচয়ে সন্তানকে বড় করবে এমন মনের জোর বা সাহস ছিল না ওর। ততদিনে তোমার বিয়ে হয়ে গেছে অনি। আমার উদ্দেশ্যহীন জীবনটা দিয়ে যদি 2টো প্রাণ রক্ষা পায়, ক্ষতি কি? সব জেনে আমি প্রস্তাব দিই মানসীকে। ও আর ওর পরিবার হাতে চাঁদ পেল। অনাড়ম্বরভাবে হয়ে গেল বিয়ে। বাবা মা কিছুটা আন্দাজ করলেও মুখে কিছু বলেননি। ছেলে শেষ পর্যন্ত সংসারী হলো। এই ছিল তাদের কাছে বিরাট প্রাপ্তি। তারা প্রসন্ন মনেই মানসীকে পুত্রবধূর স্বীকৃতি দিলেন। মানসী জানতো তোমার কথা, ওকে কিছুই গোপন করিনি। ও বলেছিল, যদি কখনো অনিন্দিতা তোমার জীবনে ফিরে আসে, আমি হাসি মুখে ওকে স্বাগত জানাবো। মানসী আমার খুব ভালো বন্ধু ছিল। কটা দিনই বা থেকেছে এখানে, মাত্র কয়েকটা মাস। ধ্রুবর কথা শুনতে শুনতে অবিরাম ধারায় ভিজে যাচ্ছিল অনির চোখ দুটো। শ্রদ্ধায় নত হয়ে যাচ্ছিল। মানুষ হিসেবে অনন্য ধ্রুব। সূর্য তখন অস্তাচলে যাচ্ছে।
গোধূলির কোণে দেখা আলোয় মোহময়ী লাগছে অনিকে। গুরুগম্ভীর অধ্যাপক ধ্রুব ফিরে গেল তারুণ্যে। বুকে টেনে নিল অনিকে, ওর প্রথম ও একমাত্র প্রেমকে। ওর উষ্ণ ঠোঁট নেমে এলো অনির ভেজা ভেজা পেলবো ঠোঁটে। অনিও আঁকড়ে ধরল ধ্রুবকে পরম নির্ভরতা আর মমতায়। কতক্ষণ ওরা ওভাবে ছিল জানে না, মনে হচ্ছিল যেন যুগ যুগান্তর। চমক ভাঙল রিভুর ডাকে, পাপা তুমি অনিমাকে আদর করছো, আমাকে করছো না কেন? অভিমানে ঠোঁট ফোলায় ছোট্ট রিভু। ওর অনিমা আর পাপা দুজনে ব্যস্ত হয়ে পড়ে দেব শিশুর অভিমান ভোলাতে। তারপরের ঘটনাবলীর বিস্তারিত বর্ণনা করে আর পাঠকের বিরক্তিভাজন হব না। সেদিন দিল্লি ভ্রমণ ও দেবী দর্শন সেরে বাড়ি ফিরে আবহাওয়ায় শরতেই অকাল বসন্ত বাতাসের আগমন টের পেয়েছিল সংসার অভিজ্ঞ বাবা মায়েরা। বাকিটা রিভু দায়িত্ব নিয়ে আঁখো দেখা হাল বিস্তারিত জানিয়ে দিল। অঘ্রাণের এক শুভ দিনে 4 হাত এক হয়ে গেল। চাটুজ্জে বাড়ি থেকে বলা বাহুল্য, প্রবল আপত্তি এলেও এবার ঢাল হয়ে দাঁড়ালেন রেণুকা। মেয়েটা জাতের নামে অনেক বজ্জাতি সয়েছে, আজ একটু সুখের মুখ দেখতে চলেছে। এই প্রথম বিদ্রোহ করলেন রেণুকা। মা হয়ে মেয়ের সুখের জন্য এটুকু করতেই হতো, আগে করলে বরং মেয়েটা এত কষ্ট পেত না। রেণুকার রুদ্রমূর্তি দেখে শেষ পর্যন্ত রণে ভঙ্গ দেন চাটুজ্জে কুলপতিরা। সবচেয়ে খুশি এখন রিভু। ওর অন্য বন্ধুদের মায়েদের মতো অনিমাও ওর স্কুলে যায় ওকে পৌঁছতে। এখন অবশ্য ও আর অনিমা বলে না, শুধু মা বলেই ডাকে। গল্পটি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।